সমুদ্রের পাড়ে তখন গোধূলি, সন্ধে ঘনিয়ে আসার জোগাড়, অথচ পাটায়ার ঝলমলে ব্যস্ত শহরে এক ফোঁটা ভাটা পড়েনি কিছুর। উল্টে চারদিক আরো রঙিন হয়ে উঠল। লক্ষ লক্ষ তারার ভিড়ে উড়ে যেতে শুরু করলো হাজারখানেক ফানুস। বিচের পাড়ে মানুষদের হাঁটাহাঁটি বাড়ছিল। সমুদ্রের ঢেউ উত্তাল গতিতে ছুটে এসে লুটিয়ে পড়ছে পায়ের তলায়। ইউষা সামনে থেকে কোনোদিন সমুদ্র দেখেনি, তাই খুব বিস্ময় আর অভিভূতি নিয়ে চেয়ে রইল ওই নীলাভ জলরাশির পানে। কি স্বচ্ছ জল, কি সুন্দর, প্রচন্ড বাতাস এখানে। ইউষার গলার স্কার্ফ উড়ে যাচ্ছে, পরনের লম্বা ফ্রকটা উঠে আসছে হাঁটু সমান। ও বারবার টেনে টুনে ঠিক করছিল দেখে অয়ন বলল, এত টানিস না, উড়ে যাচ্ছে তো, কেউ তাকাবে না, এখানে এত সময় নেই, আর একটু উঠলে কি হবে, ওদিকে দেখ। ভ্রু দিয়ে দেখানো দিকটায় তাকালো ইউষা। কয়েকজন ফরেইনার মেয়ে পর্যটকদের গ্যাং চাদর বিছিয়ে বসেছে বালির উপর। সবার পরনে ছোট ছোট জামা, বুক পিঠ পা দেখা যাচ্ছে। অয়ন বিড়বিড় করে বলল, এদের 10 জনের গায়ে যা তোর একার গায়ে তাই, উড়ে গেলেও ওদের মতো লাগবে না। ইউষা হতভম্ব হয়ে বলল, তুমি এমন কথাও জানো? বেশি বোল্ড হয়ে গেছে, আগে তো শুনিনি, আগে তো বিয়ে টিয়ে হয়নি, বিয়ের পর কেমন যেন পাল্টে যাচ্ছি। ইউষার এই কথায় লজ্জা লাগলো, কানের পিঠে চুলটা গুজলো চিবুক নুইয়ে। দৃশ্যটুকু অয়নের কাছে আহামরি সুন্দর লাগে আজ। চেয়ে রয় শান্ত সূক্ষ্ম নজর মিশিয়ে। প্যান্টের পকেটে ঢোকানো হাতের পাশ ফিরিয়ে বলে, হাঁটি চল। ইউষা বিভ্রান্ত হয়ে চেয়ে থাকে। অয়ন ভাই কি বাহুতে বাহু গলিয়ে হাঁটার কথা বলছে? মেয়েটার এই প্রকট বিভ্রমে ডোবা চাহনি দেখে অয়ন তাড়া দিয়ে বলল, কি ধর। ইউষা খুব ব্যস্তভাবে হাতটা ঢুকিয়ে দিল ওর বাহুতে, যেন এই সুযোগ তার কাছে আসা বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত। অয়ন হাঁটা শুরু করলো। ইউষা চেয়ে চেয়ে দেখছিল বিচের পাড়ে বসা এক একটা দোকান। বারবিকিউ আর ভাজা ভুজির ভ্যানে চেয়ে গা গুলিয়ে উঠল ওর। অমনি মুখ কুঁচকে বলল, অয়ন ভাই আমি। অয়ন আটকে দেয়, আবার ভাই? তুমিও তো এতক্ষণ তুই তুই করে বললে, আমি যা করব তুমি তাই করবে? ইউষা আশ্চর্য হয়ে বলল, এত তাড়াতাড়ি মুভ করো কিভাবে? এর চেয়েও তাড়াতাড়ি তোকে বিয়ে করেছিলাম। ইউষা ঠোঁট দুটো ফোলালো। কথাটা শুনলেই না? কি এখানে সবাই কি সব খাচ্ছে, আমি কিন্তু রাতে ভর্তা আর ডাল খাবো। অয়ন দাঁড়িয়ে গেল, কি? ইউষা, এটা ব্যাংকক, ভর্তা তো আমি পকেটে করে আনিনি, পাবো কোথায়? খুঁজলে নিশ্চয়ই পাবো। কে খুঁজবে? তুমি? আমার আর কাজ নেই? ছি, বউয়ের জন্য এটুকু পারবে না? বউ আমার জন্য কি পারবে বলো তো? সমুদ্রে ঝাঁপ দি দে। ইউষার হাতটা আলগা হলো অয়নের বাহুর ভেতর থেকে। অয়ন বলল, কি যা? ইউষার নাক ফুলিয়ে হাঁটা ধরল, সত্যি যেন এক্ষুনি এক ঝটকায় সমুদ্রের মধ্যে ফেলে দেবে নিজেকে। দুপা হাঁটতেই অয়ন হেসে হাত টেনে ধরল। ইউষা কপট রাগ দেখিয়ে বলল, কি হাত ধরেছ কেন? যাই। অয়নের চোখে মুখে দুষ্টুমি। জিজ্ঞেস করলো, স্মুদি খাবি? মাথা ঠান্ডা হবে। ইউষা থমথমে চেহারা আরেক দিকে ফিরিয়ে রাখে। পাশ কাটানো হাওয়ায় মেয়েটার চুল উড়ে মুখ ঢেকে দেয়। অয়ন জিভে ঠোঁট ভেজালো, একটা বড় শ্বাস নিল, তারপর হাতটা বাড়িয়ে সেই চুল নিয়ে গুজে দিল কানে। অপ্রত্যাশিত হঠাৎ স্পর্শে ইউষার শরীর যে কাঁপলো, এক চোট টের পেল সে। ফিরল খুব অবাক হয়ে। অয়ন তাতে টলে না, স্বাভাবিক সাবলীল থেকে শুধায়, খাবে? ইউষার রাগ পড়ে গেল, বরং কুণ্ঠায় সংকুচিত হয়ে এলো চোখ মুখ। অল্প ঘাড় নাড়তেই অয়ন বলল, এখানেই থেকো, আসছি। মানুষটা দ্রুত পায়ে চলে যায়, অথচ ইউষার মুখখানা শুকিয়ে বসে একটু। অয়ন হুটহাট তুই থেকে তুমিতে চলে যায় কিভাবে? কারণ সে সর্বোচ্চ চেষ্টা করছে ইউষাকে মেনে নেয়ার জন্য। জোর খাটাচ্ছে মনের ওপর, মাথার ওপর, নিজের ওপর। ইউষা এই জোরাজোরি তো চায় না, মন থেকে ভালোবেসে আসুক না তুমিটুকুন। অয়ন ভাই এমন অস্বস্তি অস্বস্তি ভাব করে তুমি না বলে ভালোবেসে খুব মোলায়েম করে ডাকুক না ইউষাকে। ইউষা সাগরের ওপরে চেয়ে রইল। ঝাঁক বেঁধে উড়ে যাওয়া ফানুসগুলোকে দেখলো মলিন চোখে। হঠাৎ ভায়োলিনের সুর ভেসে এলো কানে। পাশ ফিরে চাইল সে। অদূরে বসে থাকা সেই মেয়েদের আড্ডায় বসে বাজাচ্ছে একজন, পাশের জন গান গাইছে কোরিয়ান ভাষায়। এত মিষ্টি সুর। ইউষার এমনিও ভায়োলিন খুব ভালো লাগে। নিঃশব্দে এগিয়ে গেল ও। কাউকে চেনে না, জানে না, আলাপ নেই, তাও এসে ভিড়ল ওদের পাশে। মনোযোগ দিয়ে গান শুনছিল ইউষা। হাততালিতে ভাঙলো সেটুকু। একজনের চোখ পড়ল ওর দিকে, অমনি বলল, হেই। ইউষা হাসলো, বলল, ক্যান আই সিট? অফকোর্স।
একজন সরে জায়গা দিতেই চাদরে পা গুটিয়ে বসলো ও হাত বাড়িয়ে বলল, আমি ইউসা, বাংলাদেশ থেকে এসেছি। বাকিরা হাত মেলালো। পরিচিত হয়, দক্ষিণ কোরিয়া ওরা পিকনিকে এসেছে। কথায় কথায় যখন শুনলো ইউসা হানিমুনে এসেছে, খুব মজা নিতে শুরু করলো, বড়দের মতো মজা। একজন বলেই ফেললো, নতুন বিয়ে, কোথাও তো লাভ বাইট দেখছি না। এক একটা খোলামেলা কথা ইউসা লজ্জা পাওয়া উচিত ছিল বোধহয়, অথচ ভেতরটা কেন যেন ভীষণ ব্যথায় দুমড়ে উঠল ওর। স্বামীর আদর, ও তো তার মানেই জানে না। এটা তো নামে মাত্র হানিমুন, আদৌ কি এসব আছে কপালে? অয়ন ভাই না কখনো তুষিকে ভুলবেন, আর না কখনো কাছে টানবেন ওকে, কিন্তু মুখে কখনো স্বীকার করবে না। দেখাতে চাইবেন সব ভুলে গেছে, ভালো আছে ওকে নিয়ে, কিন্তু আদৌ তা হবে না। ইউসা জানে, এটুকু বোঝেও। ইউসার উদাস চোখ ছিল ভায়োলিনের ওপর, এমনি কারণ নেই। একজন খেয়াল করতে এগিয়ে দিয়ে বলল, বাজাবে? নড়ে উঠল ও। বাড়িয়ে দেয় দোনামোনা করে নিল হাতে। কয়েকবার ইউটিউবে টিউটোরিয়াল দেখেছিল, এখন পারবে বাজাতে। দুটো অরেঞ্জ স্মুদি নিয়ে ফিরে আসতে আসতে অয়ন খেয়াল করলো ইউসার জায়গায় নেই। ঘাবড়ে গেল ও। অচেনা জায়গা, সামনে সমুদ্র। উদ্ভ্রান্তের মতো অয়ন এদিক ওদিক চাইল, তক্ষুনি চোখ পড়ল সুদূরে। সেই মেয়েলি জটলায় ইউসার হলদে ফ্রক আর স্কার্ফ দেখে পেছন থেকে চিনে ফেলল সে। ঠোঁট টেনে হাসলো অয়ন। ইউসা ছোট থেকে ভীষণ মিশুক, যেখানে যায় বন্ধু বানিয়ে নেয়। ততক্ষণে ভায়োলিন কাঁধে নিয়েছে মেয়েটা। অয়ন দুই ভ্রু উচালো, ইউসা ভায়োলিন বাজাতে পারে? গিটারটাই না ও সেদিন শেখালো। অয়ন এগিয়ে আসতে নেয়, লম্বা লম্বা পায়ের গতিতে দুজনের আর কিঞ্চিত দূরত্ব। সেই সময় ভায়োলিনের বুকে বো দিয়ে ঘষে ঘষে সুর তুলল মেয়েটা। মিষ্টি মিহি স্বর ফুঁড়ে বেরিয়ে এলো কটা লাইন। অয়নের পা দুটো ওখানেই থমকালো। এত মায়া, এত আবেগ আর এত অর্থপূর্ণ গান ইউসা কেন ধরল? না বোঝার মতো ছোট সে নয়। বুকটা কাঁপলো অজান্তে, হয়তো কোনো হাহাকার বা ব্যর্থতায়। ইউসার এক পাশের গাল দেখা যাচ্ছে। অয়ন গোধূলির ছোঁয়ায় স্পষ্ট দেখলো মেয়েটার চোখের কার্নিশ ছুঁয়ে বেয়ে আসা জল। এই জলে অভিযোগ অনেক, অনেক না পাওয়া, অনেক অভিমান, যার অভিশাপে অয়ন টালমাটাল হয়ে পড়ল খুব। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না, শুনতে পারল না পুরো গান। সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে কোথাও একটা হেঁটে গেল সে। স্বার্থ ঘেমে একসা, কালো টি শার্ট ভিজে চুপচুপে, পরনের ট্রাউজার নেমে গেছে একটু, কপালের রগ দপদপ করছে ভীষণ রাগে। একটা প্রস্তর মুখ আর রক্তাভ চোখ নিয়ে সেল থেকে বাইরে আসার মাঝে একবার থেমে পেছনে চাইল ও। মেঝেতে তিনজন গোঙাচ্ছে ব্যথায়, এক একটার চোখ মুখ ফাটা, কাটা এক এক জায়গায়। স্বার্থ ঝুঁকে বেরিয়ে আসতেই শরীফ ঢোক গিললেন। লাঠিটা ফেটে ছেঁচে গেছে সেদিকে এক পল দেখে আবার স্বার্থর ঘরমাত্র হলদে মুখায়ব দেখলেন তিনি। ভয়ে ভয়ে শুধালেন, কোনো সমস্যা হবে না তো স্যার? স্বার্থ এমন ভাবে চাইলো যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। শরীফ মিনমিন করে বলল, ইয়ে মানে স্যার, রিমান্ডের অর্ডার ছাড়াই যা ঘা দিলেন, উঠে দাঁড়াতে পারলে হয়। আমার কাজ শেষ হয়নি, লাঠি ভেঙেছে তাই থেমেছি। পরপরই চিরবির করে সেলের দিকে দেখলো ও। মেঝেতে লেপ্টে থেকে ছটফট করা একটার নাম সালেক। সেটার দিকে চেয়ে দাঁত খিচিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, আমার কলার ধরেছে, আমার বাপ তুলে গালি দিয়েছে, ওকে আমি দোজক ঘুরিয়ে আনবো। ভাঙা লাঠিটা ছুঁড়ে ফেললো সে। লাঠি আরেকটা হাতে নিতেই শরীফের গলা শুকায়। থানায় আসামি কোর্টের অনুমতি ছাড়া আহত করা নিয়মের বাইরে। স্যার তো রাগে সব ভুলে গেছেন, এখন এগুলো হেঁটে হেঁটে কোর্টে না তুলতে পারলে ওপর থেকে চাপ আসবে না? এক পল পিছু ফিরে বাকি পুলিশদের দেখলেন তিনি, সব শুকনো মুখে চেয়ে, যার অর্থ স্বার্থ যা করছে তাদের বলার কিছু নেই। হঠাৎ ওর ফোন বাজলো। একজন এসে বলল, স্যার আপনার বাড়ি থেকে কল এসেছে, বলেছে জরুরি। স্বার্থ থামলো এইবার। তুষির কথাই মাথায় এলো চট করে। লাঠিটা অমনি নুরাইনের দিকে ছুড়ে দিয়ে বলল, কন্টিনিউ। নুরাইন খপ করে লাঠি ক্যাচ ধরে। গোটা গোটা দেহে বুক ফুলিয়ে ঢুকে যায় সেলে। শরীফ একটু কষ্ট পেলেন। তিনি ছিপছিপে দেখে স্যার মারতে দিলেন না, নাকি ভরসা পেলেন না? নিজের আধিপত্য ধরে রাখতে নুরাইনের পেছন এলেন তিনিও। স্বার্থ কেবিনে ঢুকলো। ঘাম মুছতে মুছতে পানির বোতল তুললো এক হাতে, অন্য হাতে ফোনে কল যাচ্ছে দিদুনের নম্বরে। তিনি কল দিয়েছিলেন। রিসিভ করতেই স্বার্থ শশব্যস্ত শুধালো, হ্যালো তুষির, কি খবর? জয়নব স্বভাব সুলভ ধীরে সুস্থে বললেন, আশেপাশে চেয়ার আছে দাদু ভাই, বসো একটু, শ্বাস নাও, যা বলবো তাতে বসতে ভুলে যেতেও পারো। স্বার্থ না বসলেও ওর চোখ মুখ বসে গেল। কি হয়েছে দিদুন? আমার তুষি ঠিক আছে তো? তা আছে, কিন্তু তুমি ঠিক থাকবে না আমি এটুকু বলতে পারি।
পারি। তুষি ঠিক আছে, এর মানে দুনিয়া গোল্লাই যাক এখন। স্বার্থ স্বস্তি নিয়ে বসলো চেয়ারে, টিস্যু তুলে কপাল মুছতে মুছতে বলল, হয়েছেটা কি? হাতি ঘোড়া মরেছে কারো? না, মরেনি। তবে জয়নব ইচ্ছে করেই থামলেন এখানে, নাতির ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যেন। বললেন চট করে, তুমি বাবা হচ্ছ দাদু ভাই? কপালের হাতটা থামলো স্বার্থর, থামলো তার চোখ জোড়া, উঠে দাঁড়িয়ে গেল তড়াক করে। জয়নব যেন বুঝে ফেলেন, হেসে বললেন, কি বসতে ভুলে গেলে তাহলে? নুরাইন বেধরম পেটাচ্ছে, সাথে যোগ দিয়েছেন সুমনও। শরীফ হাত দিয়ে দেখাচ্ছেন, এখানে মারো ওখানে মারো। তিনটে বাঘা লোক এমনি কুপকাত মারে, আর বোধহয় জো নেই দাঁড়ানোর। কেন যে স্বার্থর সাথে বেয়াদবি করতে গেছিল, কেন যে গালি দিল, এই আফসোস মনে হয় না ওদের আর কোনোদিন যাবে। স্বার্থ তখনই কেবিন থেকে ছুটে বেরিয়ে এলো, হন্তদন্ত কিছুটা অস্থির অশান্তের মতো, নার্ভাসনেস তার চেহারায়। ডাকলো এলোমেলোভাবে, শরীফ শরীফ। শরীফ সামনে হাজির হলেন ত্রস্ত। হ্যাঁ স্যার। স্বার্থ ওর দুই বাহু ধরে ঘুরিয়ে ফেললো, বাচ্চাদের মতো স্ফূর্ত গলায় বলল, এম গোয়িং টু বি এ ড্যাড সুন শরীফ, এম গোয়িং টু বি এ ড্যাড। শরীফের সময় লাগলো বুঝতে। প্রত্যেকেই গোমরা মেজাজি পাথুরে এএসপি স্বার্থর হঠাৎ এই প্রফুল্লতায় ভোরকে চেয়ে রইলেন। শরীফ ব্যাপারটা আয়ত্ত করতেই লাফিয়ে উঠলেন আনন্দে। সত্যি স্যার? কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশনস। নেহা থেকে প্রত্যেকে স্বার্থকে অভিনন্দন জানালো। সে চটপট মানিব্যাগ থেকে কিছু নোট বের করে শরীফের হাতে গুজে দিয়ে বলল, মিষ্টি আনাও, সবাইকে দেবে। সেলের ভেতর থেকে আসামিরা তাকিয়েছিল। যে গ্যাংটা ধরা পড়েছে আজ তার মধ্যে 3 জন মার খাচ্ছিল। স্বার্থর চেঁচামেচিতে ব্যথা ভুলে ওরাও চেয়েছিল এদিকে। স্বার্থ ওদের দেখিয়ে বলল, এদেরকেও মিষ্টি দেবে, 2 মিনিট রেস্ট, তারপর আবার মারবে, আমি আসি। ওরা হা হয়ে গেল, ব্যাককলের মতো দেখলো একে অন্যকে। সালেক বিড়বিড় করে বলল, ভাবলাম বাপ হওয়ার খুশিতে মারতে মানা করবে, শালা বাই পুলিশ। নুরাইন শুনতে পেয়ে কিরমিরিয়ে উঠল, কি কইলি? তারপর সালেকের মুখে কষিয়ে 1 ডজন লাঠির বাড়ি পড়ল। যন্ত্রণার তোরে ওদের চেঁচানোতে ভরল সারা থানা। শরীফ মিষ্টি আনতে লোক পাঠালেন, মাঝে ফোনে খবর দিলেন স্ত্রীকেও। লাইনটা কাটতে কাটতে আফসোসও করলেন কিছু। স্বার্থ 3 মাস আগে বিয়ে করে বাবা হয়ে গেল, আর উনি? হ্যাঁ, রাত অনেক, সবে খাবার শেষ করে হোটেলের রুফটপে ইউসাকে নিয়ে বসেছে অয়ন। রুফটপ সারা রাত জমজমাট থাকে, এটাই পাটায়ার সিজন বলে হোটেলও ঘুমোয় না। এক পাশে বার, মাঝে লেবেল স্টেজ, সেখানে একজন গান গাইছেন, এক পাশে ভায়োলিন ড্রাম বাজছে, সেই সাথে নির্মল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে শরীর। ইউসার এত ভালো লাগছিল, আবার একটু একটু অস্বস্তি হচ্ছিল এখানকার মেয়েগুলোকে দেখে। কি ছোট ছোট জামা কাপড় পরেছে, লজ্জাও লাগে না। সব তো দেখাই যাচ্ছে, কয়েকজনের ক্লিভেজের এমন বাজে অবস্থা। ইউসার ইচ্ছে করছিল গলা থেকে স্কার্ফ খুলে দিয়ে আসতে। আচ্ছা, অয়ন ভাই কি এসব মেয়েদের দেখেন, লক্ষ্য করেন? ও আর চোখে অয়নের দিকে চাইল। মানুষটা স্টেজে সেই পুরুষ শিল্পীতে চেয়ে খুব মনোযোগ গানে। সামনে অসংখ্য মেয়েদের রেখেও স্বামীর চোখ এক পুরুষে আটকে। গর্বে হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ হলো ইউসার। হাসলো মেয়েটা। তক্ষুনি গান শেষ হয়, করতালি বাজে। কিছুক্ষণ বাদে সাথে 2 জন লোক নিয়ে হোটেলের ম্যানেজার আসেন। হাসি হাসি মুখে দুহাত তুলে সবাইকে শান্ত হতে বোঝালে তালি বাজানো থামালো সকলে। ভদ্রলোক বৈদেশিক ভাষায় বললেন, এখানে আপনারা অলমোস্ট সবাই হানিমুন কাপল। আপনাদের হানিমুনের সময়টাকে আরো উপভোগ বা মজাদার করতে আমরা একটা গেমের আয়োজন করেছি, সবাই অংশ নেবেন নিশ্চয়ই? স্ফূর্ত লোকজন সবাই ইয়েস ইয়েস বলে শোরগোল তুলল। ভদ্রলোক বা হাতে একটা কাচের জার দেখিয়ে বললেন, এখানে চিরকুট আছে, প্রতিটাতে কিছু না কিছু লেখা। কাপলদের মধ্যে থেকে একজন করে তুলবেন, যা পড়বে তাকে সেটা করতে হবে, আর করতে না পারলে কিছু সুইটেস্ট শাস্তি পেতে হবে, যা পরে দেখাবো। আরো একবার উচ্ছ্বাসের জায়গা ফেটে পড়ল। ইউসাব বলল, বাহ, মজার খেলা তো, তাই না? অয়ন অন্যমনস্ক ছিল, নড়েচড়ে বলল, হুম। ভদ্রলোক সবাইকে বিনয়ের সাথে স্টেজের কাছে ডাকলেন। চপল পায়ে গিয়ে ভিড়ল সকলে। ইউসা তাকালো অয়নের পানে, যাবে কিনা মেয়েটার দৃষ্টিতে পরিষ্কার যেতে চায়। অয়ন তাই মানা করল না। ঠোঁটে হাসি টেনে উঠে দাঁড়ালো। ইউসা খুব খুশি হয়ে সঙ্গ নিল তার। স্টেজের কাছে ইতিমধ্যে বড় জটলা বেঁধেছে, জুটি জুটি করে দাঁড়িয়েছে সবাই। ইউসাও অয়নের বাহু ধরে দাঁড়ালো। প্রথমে এক নাইজেরিয়ান দম্পতিকে চিরকুট তুলতে বলা হলো। পুরো
পুরুষ লোকটি তুলে ম্যানেজারের হাতে দিলেন। ভাঁজ মেলে তিনি পড়লেন, এ রোমান্টিক কাপল ডান্স ফর 2 মিনিটস। সবাই হৈ হৈ করে হাততালি দিল। দুজন দুজনের দিকে চেয়ে হাসলো মিষ্টি করে। পুরুষ লোকটি হাত বাড়াতেই সেই হাত ধরল মেয়েটা। সাউন্ড সিস্টেমের গান পরিবর্তন হলো। একটুখানি জায়গা ফাঁকা হতেই গলা কোমর জড়িয়ে নাচলো দুজন। 3 মিনিট পর আবার আরেকজনের পালা আসে। এভাবে এক এক দম্পতি এক এক লেখা পায়। কারো এলো বেলুন দিয়ে ইউনিক ভাবে প্রপোজ করে দেখানো, কারো এলো স্ত্রীকে ডেডিকেট করে গান গেয়ে শোনানো, কারো পড়লো 1 সেকেন্ডে স্বামী শার্টের সব বোতাম খুলতে হবে, কারো এলো প্রথম দেখা হওয়ার মুহূর্ত অভিনয়ের মাধ্যমে দেখানো, কারো এলো একে অন্যের দিকে 5 মিনিট চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকা। একটা সময় পালা এলো ইউসাদের। ম্যানেজার যখন ওদের দুজন থেকে একজনকে ডাকলেন, ইউসা মুখ তুলে আস্তে করে বলল, তুমি যাও না। অয়ন মানা করলো না, এগিয়ে গেল। না ঘেটেই একটা কাগজ তুলল সে। ম্যানেজার নিলেন। ভাঁজ মেলতেই ঠোঁটের হাসিটা বেড়ে গেল তার। একটু চিৎকার করে বললেন, কিস ইচ আদার লিপস ফর 1 মিনিটস। অয়ন হতবম্ব, স্তব্ধ। বাকরুদ্ধ ইউসা। ওর রুফটপের রেশ বদলে গেল। হো বলে চেঁচিয়ে উঠল সকলে, অথচ ব্রজের মতো চমকে থমকে দুজন দুজনের দিকে চেয়ে রইল ওরা।